সৌদি আরবের পরদিনই কেন বাংলাদেশে ঈদ? জানাবো ১.৫ দশক পর বিএনপির ভয়হীন ঈদ। জানাবো প্রধান উপদেষ্টা চীন সফরে বাংলাদেশের অর্জন কতটুকু, এবং সর্বশেষ জানাবো মা অসুস্থ, জরুরি ভিত্তিতে ঢাকায় কোকোর স্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরবের পরদিনই কেন বাংলাদেশে ঈদ? বাংলাদেশে প্রতি বছরই রমজানের শেষ দিকে কিছু বিতর্ক জোরালো হতে শুরু করে। তার অন্যতম চাঁদ দেখা ও ঈদের দিন নির্ধারণ। এবারও তেমন বিতর্কে নেমেছেন সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী। নিজেদের অবস্থানের পক্ষে নানা ধরনের যুক্তি তুলে ধরছেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে চাঁদ দেখার ব্যাপারে যেসব প্রশ্ন উঠে আসছে, জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার কয়েকটির উত্তর তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের কোনো ব্যবহারকারীকে প্রশ্ন করতে দেখা গেছে, সৌদি আরবের পরদিন বাংলাদেশে ঈদ হলে জাতীয় চাঁদ দেখা কমিটির কাজটা কি? এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি সৌদি আরবের পরদিনই চাঁদ দেখা যাবে? গ্রেগরিয়ান ক্যালেন্ডার সূর্যের হিসাবের উপর ভিত্তি করে তৈরি করা হয় থাকলেও হিজরি ক্যালেন্ডারে মাসের হিসেবটা হয় চাঁদের আবর্তনকে অনুসরণ করে। ভৌগোলিকভাবে পশ্চিমে অবস্থিত হওয়ায় আরব বিশ্বে বাংলাদেশে ৩ ঘন্টা পর সূর্যাস্ত হয়। সেটা সূর্যের হিসাব, কিন্তু চাঁদের হিসাব অন্যরকম। কারণ চাঁদ যে গতিতে পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করে, পুরো পৃথিবী ঘুরতে ২৯.৫ দিন লাগে। আবার বাংলাদেশ থেকে পূর্ব দিকের দেশগুলো সূর্য আগে দেখতে পেলেও পশ্চিমের দেশগুলো চাঁদ আগে দেখতে পায়। ফলে সূর্যের হিসেবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের পার্থক্য ৩ ঘন্টা হলেও চাঁদের হিসাবে সেটা ১৭ থেকে ২১ ঘন্টার। খালি চোখে চাঁদ দেখার মতো উপযোগী হতে চাঁদ ও সূর্যের মধ্যবর্তী কোণ পৃথিবী থেকে ১০.৫ ডিগ্রিতে থাকতে হবে। সেই অবস্থানে নতুন চাঁদে যেতেও এই সময় লাগে। ফলে নতুন চাঁদের জন্ম হলেও খালি চোখে বাংলাদেশ থেকে দেখা সম্ভব হয় না। জানাবো ১.৫ দশক পর বিএনপির ভয়হীন ঈদ। বিগত ১৫ বছরের বেশি সময় ঈদ মানে বিএনপি নেতাকর্মীদের কাছে ছিল বাড়তি আতঙ্ক। ঈদ মানে ছিল হামলা, মামলা, গ্রেপ্তার, হয়রানির ভয়। বহু নেতাকর্মী নিজ বাড়িতে থেকে ঈদ উদযাপন করতে পারেননি। অনেকের ঈদ কেটেছে জেলে। আওয়ামী লীগ সরকারের পতনে এবার ভয়হীন স্বস্তির ঈদ উদযাপনের প্রত্যাশা করছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। দলটির নেতারা বলছেন, এবারে ঈদে কার্বন ডাই অক্সাইড মুক্ত, অক্সিজেন যুক্ত বাতাস যেমন রয়েছে, তেমনি রয়েছে স্বজন হারানোর যন্ত্রণা। বিগত সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে তাদের তটস্থ থাকতে হতো। এবার চমৎকার পরিবেশে নেতারা ঈদে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবারের ঈদ নেতাকর্মীদের জন্য স্বস্তির। গত ১.৫ দশক ধরে বিএনপি সহ মিত্র রাজনৈতিক দলগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলন করে আসছিল। বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন সত্ত্বেও আওয়ামী লীগ ৩টি বিতর্কিত নির্বাচন করে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করে। ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্বাচনের পর ৬ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। কোটা বাতিলের দাবিতে ওই আন্দোলন শুরু হলেও শেষ পর্যন্ত তা সরকার পতনের আন্দোলনে গিয়ে দাঁড়ায়। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করে ২০২৪ সালের ৫ই আগস্ট। এই দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় যাত্রায় বিএনপি নেতাকর্মীরা স্বাভাবিকভাবে কোনো জাতীয় বা ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেনি। ওয়ার্ড বা ইউনিট থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে ছিল হাজার হাজার মামলা। গ্রেপ্তার আতঙ্কে অধিকাংশ রাজনৈতিক নেতা নিজ বাড়িতে রাত কাটাতে পারেনি। নানানভাবে তাদের হয়রানি করেছে কখনো পুলিশ, কখনো ক্ষমতাসীন দলের লোকজন। এখন অধিকাংশ রাজনৈতিক মামলা তুলে নেওয়া হয়েছে। নেতাকর্মীরা অনেকটা মুক্ত। ঈদ কেন্দ্র করে অনেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ঈদের দিন বিএনপির শীর্ষ নেতারা কেন্দ্রীয়ভাবে বিভিন্ন মহলের সঙ্গে যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, এবার সেটা হচ্ছে না। ২০১৫ সালের পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবারের ঈদ নিয়ে এই প্রতিবেদক কথা বলেছেন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে। সবার বক্তব্যে উঠে এসেছে এবার নির্ভয়ে স্বস্তির সঙ্গে ঈদ উদযাপনের বিষয়টি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, দীর্ঘ ১.৫ দশক পর স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে ঈদ নিঃসন্দেহে স্বস্তির। পাশাপাশি গত ১.৫ দশকে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের জন্য এবারের ঈদ আরো বিষাদের। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, এবারের ঈদ একটু স্বস্তির। গত ঈদ সহ গত ১.৫ দশকে বিভিন্ন ঈদে আমি নিজে কারাগারে ছিলাম। সেই তুলনায় এবারে ঈদ আমাদের জন্য বেশি স্বস্তির। বহু বছর পর আমরা স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করব। প্রধান উপদেষ্টা চীন সফরে বাংলাদেশের অর্জন কতটুকু?
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীনে প্রথম দ্বিপাক্ষিক সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে এবং সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে যৌথ বিবৃতিতে। প্রধান উপদেষ্টার এই সফরে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হয়, সেখানেই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়। একই সাথে শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করেছেন বলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত বছরের জুলাই মাসে চীন সফর করেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রথম চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি বা অর্জন কি সেটা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ইউনূস যখন চীন সফর করছেন তখন বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের 50 বছর পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টার এই সফরের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে চীনের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক এবং বোঝাপড়া কেমন হবে সেটির একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা এই সফরকে একটি সফল সফর বলে মনে করছেন। তারা বলেছেন, দ্বিপাক্ষিক সফরে দুই দেশ যৌথ বিবৃতি দিয়েছে, চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। এটি সফরের প্রত্যাশিত দিক। এছাড়া অন্য সময় স্থায়ী সরকারের সাথে যে ভাষা ব্যবহার করা হয় সে ভাষাই ব্যবহার করা হয়েছে, সেটিকেও গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অধ্যাপক ইউনূসের এই সফরে বাংলাদেশে চীনের বিনিয়োগ, নদী ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো আলোচনায় এসেছে। তবে বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় চীনের পরামর্শ চাওয়া কিংবা অতীতের মতো এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থনের বিষয়গুলো নিয়ে নানা বিশ্লেষণও চলছে। বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূস এমন এক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন যখন দেশের অর্থনীতি নানামুখী চাপে রয়েছে। ফলে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া অন্যতম চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারের জন্য। সে জায়গা থেকে এই সফর নিয়ে শুরুতে আলোচনায় ছিল। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এছাড়া সাহিত্য, প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ। অর্থনৈতিক বিবেচনায় সফরের সময় হওয়া চুক্তিসমূহকে বাংলাদেশের অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ চীন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক শাহাবুল হক। অধ্যাপক হক বলেন, এ সফরে চীনের কাছ থেকে $210 কোটি বিনিয়োগ ও ঋণের যে প্রস্তাব পাওয়া গেছে, যেটি বাংলাদেশের অর্থনীতির গতিতে আরো ত্বরান্বিত করবে। আলোচনায় মোংলা বন্দরের উন্নয়নে কাজ করার কথা বলেছেন চীন। যদিও আগে থেকে চীন ও ভারত আলাদাভাবে এই প্রকল্প বাস্তবায়নে জড়িত ছিল, নতুন করে পুরো কাজ এখন চীন করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত মুন্সিফ ফায়েজ আহমেদ বলেন, এছাড়াও 2টা স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল জোনে কিছু বিনিয়োগ আসবে। হয়তো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা ভালো ও ইতিবাচক দিক যদি তা বাস্তবায়ন করা যায়। চীনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, চীন এরই মধ্যে কোন